এর আগের দিন যেটা পড়েছি অলরেডি আমাদের ক্লাস 12-এ 3টা ভিডিও আপলোড করা হয়েছে। সেই 3টা ভিডিওতে আমরা প্রথমে যে 3টা জিনিস পড়েছি, সেই 3টা ভিডিওতে যেটা জিনিস সম্বন্ধে জেনেছি সেটা হচ্ছে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী বা ফান্ডামেন্টাল ফেনোমেনা অফ চার্জ। আগে অনেকেই কমপ্লেন করছিল, অনেকে বলছিলে যে স্যার সাউন্ড ঠিকঠাক আসছে না, ক্লিয়ার আসছে না। তবে এখন এই মুহূর্তে লকডাউনের সময় কিছু আমি পাচ্ছিও না, তবে আশা করি অনেকটা হয়তো ক্লিয়ার সাউন্ড তোমরা এর আগের তুলনায় হয়তো অনেকটা ক্লিয়ার পাবে। তবে এতটুকু এখনকার মতো না, এরপরে যদি লকডাউন খুলে যদি সেরকম সম্ভব হয়, যদি আমি টাইম পাই, তাহলে যদি ভিডিও আপলোড করি তবে আশা করি সাউন্ড ভালো পাবে। আচ্ছা, এবার যেটা মেন পার্ট সেটাতে আসা যায়, টাইম লস করে আমাদের লাভ নেই। তড়িৎ ক্ষেত্র, ফান্ডামেন্টাল ফেনোমেননস অফ চার্জ, ওখানে যে বিষয়গুলো আমরা পড়েছিলাম সেটা হলো কি চার্জ কি, চার্জ কত ধরনের হতে পারে, চার্জের ইউনিট, ডাইমেনশন, এই সমস্ত জিনিস পড়েছিলাম, এবং চার্জ কিভাবে আমরা তৈরি করতে পারি, চার্জ মেজার কিভাবে করতে পারি, কোথাও কোনো অবজেক্টের মধ্যে চার্জ আছে কিনা সেটা কিভাবে যাচাই করতে পারি, সে সমস্ত জিনিস পড়েছিলাম। সেকেন্ড পার্ট হলো যে যদি দুটো চার্জের মধ্যে অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্স হয়, আমরা দেখেছিলাম যে সেম চার্জেস আর অ্যাট্রাক্টেড same charge are repel each other and opposite charge are attracted each other. তার মানে বিপরীতধর্মী আধান একে অপরকে আকর্ষণ করে এবং সমধর্মী আধান একে অপরকে বিকর্ষণ করে। এবার কথা হলো ফিজিক্সে এরকম কোনো কিছু হয় না যে আমি বলে দিলাম যে বিকর্ষণ করে তার হাইট, সে বেশ লম্বা, এ সমস্ত জিনিস হয় না। হয় কি, যেটা মেজারেবল কোয়ান্টিটি সেটাকে মেজার করতে হবে, যদি মেজার না করতে পারি তাহলে সেটার কোনো ভ্যালু নেই ফিজিক্সে। এবার কথা হলো যে আমি যখন বলছি দুটো চার্জের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স বা রিপালশন ফোর্স আছে, তাহলে যদি আকর্ষণ বল বা বিকর্ষণ বল থাকে, তাহলে সে বলটার সেটা কতটা এবং সেটা কার কার উপর নির্ভর করবে, সেটা আধানের প্রকৃতির উপর নির্ভর করবে, না আধান দুটো কতটা দূরত্বে আছে তার উপর নির্ভর করবে, না আধান দুটো কোথায় আছে, কোন মিডিয়ামে আছে তার উপর ডিপেন্ড করবে। এই জন্য এটা কতটা কার উপর ডিপেন্ড করবে তার জন্যই দুটো চার্জের মধ্যে কতটা ফোর্স কাজ করে সেটা মেজার করার জন্য কুলম্বস যে ল দিয়েছিল সেটাই প্রথম আমরা পড়ব। আচ্ছা, প্রথম যেটা কথা হলো কুলম্বস ল। তাহলে যে চ্যাপ্টারটা আজকে পড়তে যাচ্ছে সেটা হলো সেকেন্ড চ্যাপ্টার। তোমাদের মেইন চ্যাপ্টার হিসেবে ভাগ করতে গেলে তোমার এই চ্যাপ্টারটার নাম দিতে পারি আমরা, সাধারণত দিতে পারি ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড যেটাকে আমরা বাংলাতে বলছি, আমাদের বাংলা মিডিয়াম যেহেতু, তড়িৎ ক্ষেত্র। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। এবার কথা হলো যেটা আমি বলছিলাম ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড আমরা যাচ্ছি সেই বিষয়ে পরে। প্রথম যেটা বলছিলাম সেটা হলো যে কুলম্বস ল। হোয়াট ইজ কুলম্বস ল? এবার কথা হলো যে কুলম্বস লটা অনেকটা আমাদের যে নিউটনস ল তোমরা ক্লাস 11-এ পড়ে এসছো অলরেডি, তার মতোই। সেখানে কি ছিল তোমাদের সেখানে কি ছিল, নিউটনস লতে কি ছিল, দুটো পয়েন্ট মাস, দুটো বিন্দু ভরের বস্তু, তারা একে অপরের মধ্যে তারা একে অপরকে আকর্ষণ করে, এবং সেই আকর্ষণ বল কি ছিল, তাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্ত। এখানেও দুটো চার্জ তারা একে অপরকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। ভালো করে মনে করো এখানে যেখানে মহাকর্ষতে আমরা পড়েছিলাম দুটো ভর একে অপরকে আকর্ষণ করে, সেখানে কিন্তু ছিল না বিকর্ষণ করে। আর এখানে দেখছি কি দুটো আধান পরস্পরকে আকর্ষণ করতে পারে বা বিকর্ষণ করতে পারে। আচ্ছা, এবার কথা হলো কুলম্বস লটা আগে পড়ে নিই আমরা, তারপরে বলছি। দুটো আধান যারা কিছুটা ডিস্টেন্সে আছে, ধরো এটা একটা আধান Q1, এটা একটা আধান হচ্ছে Q2। এবার কথা হলো যে বোর্ডে আমি এঁকেছি, বোর্ডে কি এরকম আধান হয়? আধান এরকম হয় না অ্যাকচুয়ালি। আমি ধরো দুটো অবজেক্টকে দিন বলছিলাম, এই দুটো পেনকে আমি একটা কোনো সিল্ক দিয়ে ধরো রাব করেছি, রাব করার ফলে এটাতে কিছুটা আধান আসবে, এটাতে কিছুটা আধান আসবে। তাহলে এই দুটো পয়েন্ট আমি যদি ভেবে নিই যে দুটো পয়েন্ট চার্জ, তাহলে এই দুটোর মধ্যে যে ডিস্টেন্স টুকু আছে সেটুকু হচ্ছে যে বোর্ডে তোমরা যে
এই যে এইটুকু ডিস্টেন্স এটাকে বলছি আমি তাদের মধ্যে মিডল ডিস্টেন্স, এটাকে লিখছি আমি r। তাহলে দুটো চার্জ যারা পরস্পর থেকে r দূরত্বে অবস্থিত, টু চার্জ আর সেপারেটেড বাই এ ডিস্টেন্স অফ r। এবার তারা এরকম হতে পারে যে দুটো পেনকে আমি এয়ার মিডিয়ামে রেখেছি, ফ্রি স্পেসে রেখেছি, ওয়াটার মিডিয়ামে ডুবিয়ে রেখেছি, বা গ্লাস মিডিয়ামে রেখেছি, যে কোনো মিডিয়াম হতে পারে। আমি ধরে নিচ্ছি এখন তোমাদের বোঝার সুবিধার্থে আমি ধরে নিচ্ছি যে সেটা এয়ার মিডিয়াম আছে। তো কুলম্বস কি বললো যে এই দুটো চার্জের মধ্যে যে অ্যাট্রাকশন বা রিপালশন হবে, অ্যাট্রাকশন কখন হবে যদি Q1 এবং Q2 এর প্রোডাক্ট কি হয়, নেগেটিভ হয়। নেগেটিভ মানে কি, একটা পজিটিভ এবং একটা নেগেটিভ, মানে কি হয় দুটো চার্জ যদি অপোজিট হয় তবে কি হবে, দুজনের মধ্যে অ্যাট্রাকশন হবে। যদি দুটো চার্জ কি হয়, নেগেটিভ হয়, বা দুটো চার্জ যদি পজিটিভ হয়, তাহলে কি হবে, তাদের প্রোডাক্ট কি হবে, সবসময় পজিটিভ আসবে। কেন পজিটিভ নেগেটিভ বলছি, ধরো 5 into 6, এটা পজিটিভ এটা পজিটিভ, এটার প্রোডাক্ট করে কখনো আমরা মাইনাস পাবো না। কিন্তু যদি হয় 5 into -1 বা 5 into -6, তাহলে কিন্তু মাইনাস হবে। তাহলে সেক্ষেত্রে যখন আমরা মাইনাস সাইন পাবো তখন কি বুঝবো, অ্যাট্রাকশন ফোর্স আছে তাদের মধ্যে। যদি প্লাস সাইন থাকে তাহলে বুঝবো কি রিপালশন ফোর্স আছে। দুটো নেগেটিভ চার্জ হতে পারে তবুও তাদের মধ্যে রিপালশন ফোর্স হবে। 6 - 5, তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে 30, তো এখানে কি পাচ্ছি, প্লাস সাইন পাচ্ছি, তাহলে কি হবে, তাদের মধ্যে রিপালশন ফোর্স হবে। তার মানে কি দুটো সেম চার্জ they are repel each other if they are opposites, if they are in opposite in nature, then they attract each other। মানে দুটো চার্জ যদি তারা বিপরীত আধানে আলিত হয় তবে কি হবে, তারা একে অপরকে আকর্ষণ করবে। আচ্ছা, তাহলে কুলম্বস লটা যখন বলবো তখন আমরা কি সাধারণভাবে বলবো কি, দুটো বিন্দু আধান তারা একে অপরকে আকর্ষণ বা বিকর্ষণ করে। তাহলে দুটো আধান একে অপরকে আকর্ষণ বিকর্ষণ করে, এবং এই আকর্ষণ বা বিকর্ষণ বল তাদের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্সটা আছে সেটার ভ্যালু যদি F হয়, সেটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু Q1 and Q2, মানে তাদের যে প্রোডাক্ট আছে, তাদের যে গুণফল আছে, তাদের গুণফলের সমানুপাতিক। মানে আধান দুটো তাদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল সেটা আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক, এবং তাদের মধ্যে যে দূরত্ব আছে, তোমরাই বলো যে যদি দুটো চার্জের মধ্যে ডিসটেন্স, দুটো পেনের মধ্যে ডিসটেন্স এতটুকু থাকলে যতটা অ্যাট্রাকশন ফোর্স হবে, যদি এতটুকু হয় তাহলে অ্যাট্রাকশন ফোর্স কতটা হবে, তোমরা নিশ্চয়ই বলবে যে কমে যাবে। কতটা কমবে, আমি যদি এদের মধ্যে ডিসটেন্সটুকু ধরো, এখন ডিসটেন্সটুকু আমি রেখেছি, ধরো ডিসটেন্সটুকু বললাম 2 সেমি, এখন তাতে করে অ্যাট্রাকশন ফোর্স ধরো তোমাদের সুবিধার্থে বললাম 5 নিউটন। এবার তাদের মধ্যে ডিসটেন্সটুকু আমি ডাবল করে দিচ্ছি, মানে ধরো 4 সেমি করে দিলাম, তাহলে অ্যাট্রাকশন ফোর্সটা কতটা থাকবে। এর কথা হলো যদি বলবে যে কমে যাবে, তাহলে কমে গেলে কতটা ভ্যালু হবে, 5 হবে না কতটা হবে। এর কথা হলো যে এটা কুলম্বস এক্সপেরিমেন্ট করে দেখেছিল, এবং দেখেছিল কি যে তাদের মধ্যে ডিসটেন্স যদি ডাবল করে দিই তাহলে ফোর্সটা 4 গুণ কমে যাচ্ছে। মানে 4 গুণ কমে যাচ্ছে মানে কি 2 এর স্কয়ার আকারে কমে যাচ্ছে। তার মানে কি যে ফোর্সটা ভ্যারি করবে কার আকারে, ডিসটেন্সের স্কয়ার আকারে ভ্যারি করবে। তার মানে কি ফোর্স ইনভার্সলি প্রপোর্শনাল টু, ইনভার্সলি মানে ব্যস্তানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে কি, তাহলে কি লিখবো, কুলম্বস ল কি লিখবো, কুলম্বস ল যদি দেয় পরীক্ষা তাহলে কি লিখবো, আমি ছবি ড্র করবো এবং বলবো যে এ পয়েন্টে একটা চার্জ আছে, বি পয়েন্টে একটা চার্জ আছে, এবং এ পয়েন্টে Q1 পরিমাণ চার্জ আছে, বি পয়েন্টে Q2 পরিমাণ চার্জ আছে, এবং তাদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল, আর তাদের মধ্যে আকর্ষণ বল, তাহলে প্রথম থেকে যদি আমি বলি, এ বিন্দু এবং বি বিন্দুতে দুটি বিন্দু আধান Q1 এবং Q2 অবস্থিত, তারা পরস্পর থেকে r দূরত্বে অবস্থান করে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল F হলে কুলম্বের সূত্র অনুসারে F ভ্যারিয়াস Q1 Q2 F ভ্যারিয়াস 1/r²। এভাবে লিখে দেবো, আমি যেটুকু ভাষা বললাম সেটুকু ভাষা লিখলে এনাফ, পিকচারটা ড্র করবে বাস এনাফ, এটুকু তোমাদের লিখতে দরকার নেই তখন। এবার তাহলে যদি বলে কুলম্বস লটি লিখো, তাহলে কি লিখবো, যেটা বললাম সেটা কি ম্যাথমেটিক্যাল ফর্ম। যদি বলে কুলম্বস লটি লিখো তাহলে কি লিখতে হবে, দুটো বিন্দু আধান পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করে, এবং এই আকর্ষণ বা বিকর্ষণ বল তাদের গুণফলের সমানুপাতিক, এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং গাণিতিক রূপ লেখার সময় যেটুকু বললাম ওটুকু লিখবে, এখান থেকে এটুকু আসবে। তাহলে অতএব F ভেদের ধর্ম অনুযায়ী F = Q1 Q2 r²। এবার ভেদ তোমরা পড়ে এসো অলরেডি, যদি এটাকে উঠাতে হয় তাহলে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে। তাহলে F ইকুয়ালস একটা কনস্ট্যান্ট K Q1 Q2 r²।
এখানে আমি কে ধরছি না, একটা কারণ আছে, আমি কে ড্যাশ ধরছি। তাহলে দুটো বিন্দু আধান যারা পরস্পর থেকে r দূরত্বে অবস্থিত তাদের মধ্যে যে অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্স সেটা কত হয়, F F dash q1 q2 by r স্কয়ার। এটা হলো কুলম্বস ল এর ম্যাথমেটিক্যাল ফর্ম। এবার কথা হলো যে যে কনস্ট্যান্টের ভ্যালু লিখেছি এই কনস্ট্যান্টের ভ্যালু কত হবে। যে কোনো ফর্মুলা যখন আমরা ডেরিভেশন করি, যে কোনো সূত্র যখন লিখি তখন একটা কনস্ট্যান্ট ধরে নিই, এর পরে সেই কনস্ট্যান্টের ভ্যালু আমরা লিখি। যেরকম মহাকর্ষ চ্যাপ্টারে আমরা লিখেছিলাম, ধরেছিলাম এখানে জি ধরেছিলাম, ক্যাপিটাল জি, এবং সেই ক্যাপিটাল জি এর ভ্যালু কত হয় সেটা আমরা বের করে লিখেছিলাম, একটা ধরে নিয়েছিলাম, সেরকম কে এর ভ্যালু একটা হবে। এবার এটা মনে রাখতে হবে তোমাদের, আমি একবার লিখে দিচ্ছি। যদি এটাকে আমি এসআই পদ্ধতিতে ইউজ করি, in SI system that is charge in coulomb or distance between them in meter, তাহলে ফোর্সটা আমি কিসে পাবো, নিউটনে পাবো। যদি এটা ইউজ করি তাহলে কি পাবো, তখন যে কে ড্যাশ এর যে ভ্যালুটা সেটা কত ধরবো, 1/4 পাই এপসাইলন নট। আচ্ছা বলে দেওয়া ভালো, কেউ এটাকে এপসাইলন নট করে, কেউ এপসাইলন 0 করে, দুটোই করতে পারো। 1/4 পাই এপসাইলন নট কে ড্যাশ এর ভ্যালু। যদি if medium is if medium between the charge is air, মানে চার্জ দুটোর মধ্যে যদি মাধ্যম বায়ু মাধ্যম হয় তাহলে এখানে কি হবে, এপসাইলন নট সাইন ইউজ করার কারণ হলো ফ্রি স্পেসের জন্য। if medium is air or free space, এবার যদি ফ্রি স্পেস না হয়, ফ্রি স্পেস বাদ দিয়ে যদি অন্য কোনো মিডিয়াম হয় তাহলে সেক্ষেত্রে আমরা কে ড্যাশ এর ভ্যালু কত ফুট ধরবো। যদি এটা ফ্রি স্পেস না হয়, অন্য কোনো মিডিয়াম হয়, তাহলে সেই মিডিয়ামের ক্ষেত্রে সেই মিডিয়ামের যে পারমিয়াবিলিটি হয় সেটা আমরা পুট করব, এটাকে বলে মিডিয়ামের পারমিয়াবিলিটি। তাহলে সেক্ষেত্রে কে ড্যাশ এর ভ্যালু কত ধরবো, ইফ দ্য মিডিয়াম ইজ নট ফ্রি স্পেস তাহলে কি লিখবো, এপসাইলন লিখবো। ইফ তাহলে এপসাইলনটা কি, এপসাইলনটা হলো পারমিয়াবিলিটি অফ দ্যাট মিডিয়াম। তাহলে ফ্রি স্পেসের পারমিয়াবিলিটি কত হয়, এপসাইলন নট দিয়ে লিখি, এবং অন্য কোনো মিডিয়ামের জন্য কত হয়, এপসাইলন। এবার কথা হলো ফ্রি স্পেসের এই এপসাইলন নটের একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা আমরা লিখবো, সেটা মুখস্থ রাখতে হবে। আচ্ছা এবার কথা হলো তাহলে যদি আমরা ফ্রি স্পেসের জন্য লিখি তাহলে কুলম্বস ল কত হবে, ইন এসআই সিস্টেম 1/4 পাই এপসাইলন নট q1 q2 বাই r স্কয়ার ফর ফ্রি স্পেস। এখানে এপসাইলন নটের ভ্যালু আমি বলে দিচ্ছি, এর ভ্যালুটা কতটা হবে in SI unit, ভালো মনে রাখবে, in SI system। আর যদি ফ্রি স্পেস না হয়, অন্য কোনো মিডিয়াম হয়, তাহলে কত হবে, 1/4 পাই এপসাইলন q1 q2 বাই r স্কয়ার। তার মানে কি, যে দুটো চার্জ আমি নিয়েছি সেই দুটো চার্জের মধ্যে যদি বায়ু মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যম হয় তাহলে কি হবে, সেই মাধ্যমের যে পারমিয়াবিলিটি আছে সেটা করতে হবে আমাদের। তাহলে এপসাইলন নটটাকে বলা হয় কি, বাংলা ভাষায় তার তড়িৎ ভেদ্যতা, ইংরেজি হচ্ছে পারমিয়াবিলিটি। আচ্ছা যদি সিজিএস ইউনিট আমি ইউজ করি, এটাকে এসআই তে আমি বললাম, যদি সিজিএস এ যাই, সিজিএস মানে কি, যদি আমি চার্জটাকে স্টেট কুলম্বে নিই এবং ডিসটেন্স চার্জের মধ্যে যে দূরত্ব আছে সেটাকে যদি আমি সেমিতে নিই, তবে যে ফোর্সের যে ভ্যালুটা আসবে সেটা আমরা কি পাবো, ডাইনে পাবো, এবং সেটা সেক্ষেত্রে কে ড্যাশ এর ভ্যালু পাবো আমরা কত, কে ড্যাশ ইকুয়ালস টু ধরবো, এটাকে বলা হলো হবে 1/k লিখবো। ইফ এখান থেকে শর্টে লিখে দিচ্ছি, ইফ মিডিয়াম ইজ এয়ার or free space, তাহলে কত হবে, k এর ভ্যালু হচ্ছে 1, তার মানে k ড্যাশ এর ভ্যালু কত হবে, 1। তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াবে, তাহলে যদি সিজিএস ইউনিটে আমি লিখি তাহলে সেটা কত হবে, k ড্যাশ এর ভ্যালু ফর ইয়ার মিডিয়াম, k ড্যাশ এর ভ্যালু 1 পুট করব, q1 q2 বাই r স্কয়ার। q1 টা নেব স্টেট কুলম্বে, q2 টা স্টেট কুলম্বে, r টা নেব সেমিতে, f টা পেয়ে যাবো আমি ডাইনে। ইফ যদি সেটা কি হয়, ফ্রি স্পেস না হয়, ফর ফ্রি স্পেস মানে বায়ুশূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম। আচ্ছা যদি বায়ু মাধ্যম না হয়, অন্য কোনো মাধ্যম হয়, তাহলে কি হবে, q1 q2 বাই
আর স্কয়ার এখানে একটা কি বসবে, কি এর ভ্যালু সেটাকে আমরা বলি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। সেই ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু বিভিন্ন মাধ্যমের জন্য বিভিন্ন হয়, সেই ভ্যালুটা এখানে পুট করতে হবে। তারপরে আমরা জানবো যে সেই ভ্যালুটা কত হবে বিভিন্ন মাধ্যমের জন্য। তাহলে কি শিখলাম, এটা হচ্ছে ফর ফ্রি স্পেস। তাহলে ফ্রি স্পেসের জন্য কত হচ্ছে, if Coulomb's law যে ম্যাথমেটিক্যাল ফর্ম সেটা ফ্রি স্পেসের জন্য কত হচ্ছে, F is equal to 1 by 4 pi epsilon naught q1 q2 by r square। for another space সেটা কত হবে 1 by 4 pi epsilon q1 q2 by r square in SI system। in CGS system for free space F is equal to q1 q2 by r square, F is equal to q1 q2 by k r square, where k is called dielectric constant। ডাইরেক্ট কনস্ট্যান্ট বা বাংলা হচ্ছে এটা এটার বাংলা লিখে ডাইরেক্ট কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক কিছু একটা লিখে বই দেখে নেবে কি আছে। এবং বিভিন্ন মাধ্যমের জন্য কে এর ভ্যালু বিভিন্ন রকম ভ্যালু আছে এখান থেকে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যেটা শিখলাম ফর কুলম্বস ল ম্যাথমেটিক্যাল ফর্ম হলো, কুলম্বস লটা গেল। আচ্ছা, এবার কথা হলো এখান থেকে আমরা পারমিয়াবিলিটি পার্টটা আসছি, তার আগে হলো ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল। এটা ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং যেটা আমি এটা যেদিন করে পড়াচ্ছি সেটা এরকমভাবে করবে, বই থেকে এটা পড়বে না, এখান থেকে ওইভাবে লিখবি। ভেক্টর ফর্ম দুটো চার্জের মধ্যে দুটো চার্জ একে অপরকে অ্যাট্রাক্ট করতে পারে বা রিপেল করতে পারে, এবং সেই অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্সটা কোন দিকে বরাবর হবে, তারা যে লাইনে আছে সেই লাইনের সংযোজক রেখা বরাবর। যদি তারা একে অপরকে অ্যাট্রাকশন করে, এবার এই চার্জ যদি আমি বলি যে এই চার্জটাকে অ্যাট্রাক্ট করছে বা রিপেল করছে, সেটাকে যদি বোঝাতে হয়, যদি অ্যাট্রাকশন ফোর্স হয় তার মানে কি এই এরোটা আমার কোন দিতে হবে এদিকে, যদি রিপালশন হয় তাহলে এরোটা কোন দিতে হবে বাইরের দিকে। তাহলে কি হবে, তাদের যে সংযোজক সরলরেখা আছে সেই সংযোজক সরলরেখা বরাবরই হবে, বা অ্যাট্রাকশন হবে বা রিপালশন হবে। ভেক্টর ফর্ম যদি আমাকে লিখতে হয় তাহলে আমি তো ডিরেক্ট এটাকে আর লিখতে হয় না, তাহলে কি লিখতে হবে, তাহলে ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল, কুলম্বস ল এর ভেক্টর সূত্র। তাহলে কুলম্বস ল এর ভেক্টর সূত্র লেখার জন্য কি করব, আমি ধরে নিচ্ছি এখানে একটা অরিজিন আছে, এখান থেকে এই চার্জটার স্থানাঙ্ক হচ্ছে r1 অরিজিনের সাপেক্ষে, সবসময় অরিজিনের সাপেক্ষে স্থানাঙ্ক লিখতে হয়। কোঅর্ডিনেট হচ্ছে চার্জের কোঅর্ডিনেট হচ্ছে r2। তাহলে আমি যদি বলি যে এই চার্জটাকে অ্যাট্রাক্ট করছে বা রিপেল করছে, সেটা বোঝাতে গেলে আমি যদি এখান থেকে এটাকে অ্যারো দিই, তার মানে কি দূরত্বটা কত নিয়েছি এই চার্জ থেকে এই চার্জ পর্যন্ত, তাহলে সেটা কত হবে ভেক্টর ফর্ম অনুযায়ী তোমরা জানো। এটা থেকে কি হবে, এটা প্লাস এটা ইকুয়াল টু এটা, তাহলে আমি যদি এটা r লিখি তাহলে r ইকুয়াল টু কত হবে, সরি এখান থেকে যদি বলি ভেক্টর ফর্মে ট্রায়াঙ্গেল ল যেটা পড়ে ত্রিভুজ সূত্র পড়ে, তাহলে r2 ইকুয়াল টু কত হবে, এটাকে যদি আমি r লিখি তাহলে কত হবে r1 প্লাস r, তাহলে r ইকুয়াল টু কত পাচ্ছি, r ইকুয়াল টু এটা দিকে চলে আসবে, তাহলে কত হবে r2 মাইনাস r1। তাহলে ভেক্টর ফর্ম যদি লিখতে চাই তাহলে ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল কত হবে, f, তাহলে ভেক্টর সাইন দেব 1 by 4 pi epsilon naught for free space q1 q2 by r square। আচ্ছা, এবার r এর ভ্যালুটা কোনটা, তাহলে r এর ভ্যালুটা হচ্ছে এই যে r টা আছে তার ভ্যালু স্কয়ার ইনটু r ক্যাপ, এটা লিখতে পারি। বা আমি এটা করতে পারি or f equals to 1 by 4 pi epsilon naught q1 q2 by এখানে r স্কয়ার ইনটু r করলাম, r এর ম্যাগনিটিউড দিয়ে মাল্টিপ্লাই করলাম, এখানে সেটা করছি r কিউব মাল্টিপ্লাই r এর ম্যাগনিটিউড। তাহলে ইউনিট ভেক্টর প্লাস ভেক্টর যদি আমি মাল্টিপ্লাই করি গুণ করি তাহলে কত পেয়ে যাব, তাহলে 1 by 4 pi epsilon naught q1 q2 by r cube r vector। This is the vector form of Coulomb's law। যদি বলে Coulomb's law এর ভেক্টর সূত্র ভেক্টর ফর্মটি লিখো, তাহলে কত লিখবে 1 by 4 pi epsilon naught q1 q2 r cube r vector। এবং পিকচারটা ড্র করবে কি, এটাই পিকচার ড্র করবে, এবং এটা হলো কি, সেটা হলো তার অরিজিন ও। তবে ঠিক হবে, তোমাদের বই দেখবে হয়তো এখানে অরিজিন হয়তো r1 r2 এভাবে লিখেছে, এভাবে লিখবে না, একটু বেশ কনফিউজিং, এটাই লিখবে। তাহলে কুলম্বস ল এর ভেক্টর ফর্মটা গেল এবং কুলম্বস লটা গেল পুরোপুরি হলো। আচ্ছা, এবার কুলম্বস ল এর অ্যাপ্লিকেশন, কুলম্বস ল এর অ্যাপ্লিকেশন আমরা কোথায় করব, কুলম্বস ল এর অ্যাপ্লিকেশন কোথায় করব, কুলম্বস ল যেটা আমরা শিখলাম, তাহলে কুলম্বস ল এর অ্যাপ্লিকেশন হলো কোথায়, যে দুটো চার্জের মধ্যে কতটা অ্যাট্রাকশন ফোর্স আছে বা রিপালশন ফোর্স আছে সেটা আমাদের বের করতে দেবে।
আচ্ছা, তাহলে দুটো চার্জের মধ্যে অ্যাট্রাকশন রিপালশন ফোর্স কতটা আছে সেটা বের করতে হবে। তাহলে আমি প্রথমে একটা প্রবলেম বলি তোমাদের। ধরো আমি এরকম বললাম যে এখানে একটা চার্জ আছে, সেটা হচ্ছে 6 মাইক্রোকুলম, এখানে একটা চার্জ আছে সেটা হচ্ছে 10 মাইক্রোকুলম, এবং সেই চার্জ দুটো ফিক্সড আছে কোথাও। এখান থেকে এটা একদম মিডিলে এখানে একটা 5 গ্রাম ভরের এবং 5 গ্রাম ভরের এবং কিউ চার্জ যুক্ত একটা কোণা আছে, এবং সেই কোণাটাকে ছেড়ে দিলে এভাবে কোণাটা কি করছে, ভেসে আছে, মানে কি হচ্ছে, গ্র্যাভিটির জন্য নিচের দিকে পড়ে যাচ্ছে না। তবে এই সিচুয়েশনে দাঁড়িয়ে আছে, তবে এই কিউ এর ভ্যালু কত? প্রবলেমটা হলো কি, এখানে একটা চার্জ আছে সেটা হচ্ছে 6 মাইক্রোকুলম, এখানে যে চার্জটা আছে সেটা হচ্ছে এতটা, এই কিউ এর ভ্যালু কত, এবং এখানে যে তার ভর যেটা হচ্ছে সেটা হলো এটা। এবার তো প্রবলেম হলো কি, কিভাবে করবে প্রবলেমটা সলভ করবো, কিভাবে করতে হবে কি, প্রথমে আমি করছি কি এই চার্জটার উপর এই চার্জটাকে আমি দেখতে চাইছি চার্জটা ভেসে থাকছে, তার মানে কি এই চার্জটাকে নিশ্চয়ই অ্যাট্রাক্ট করে আছে, তার মানে অ্যারোটা কোন দিকে হবে, এইদিকে। এই চার্জটা কি করছে, নিশ্চয়ই অ্যাট্রাক্ট করছে। আচ্ছা, অ্যাট্রাক্ট করছে তার মানে কি কিউ এর সাইন নিশ্চয়ই কি হবে, নেগেটিভ হবে। তার মানে এখান থেকে একটা আমি যেটা গ্রুপ পেলাম সেটা হলো কি কিউ উইল বি নেগেটিভ, মানে যে এখানে যে চার্জটা আছে সেই চার্জটা কি হবে, নেগেটিভ আধানযুক্ত হবে। আচ্ছা, এবার কথা হলো যে তাহলে এই দুটোর মধ্যে অ্যাট্রাকশন ফোর্স কত হবে, তাহলে এই দুটোর মধ্যে ডিসটেন্স বলতে হবে, ডিসটেন্সটা বলিনি, ডিসটেন্স ধরে নাও এই ডিসটেন্স আছে। আচ্ছা, তাহলে তাদের মধ্যে যে এই দুটো চার্জের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্সটা হবে সেটা যদি এ বি পি দেখি, তাহলে অ্যাট্রাকশন ফোর্স বিটুইন এ এন্ড বিটুইন দ্য চার্জ সিচুয়েটেড এট এ এন্ড পি, তাহলে কত হবে, এপি ইকুয়ালস টু কত হবে, 6, তাহলে Q1 Q2 বাই 4 পাই এপসাইলন নট আর স্কয়ার, তাহলে ডিসটেন্স কত বলেছি, a স্কয়ার, তাহলে সেটা হলো এটা। এবং এই দুটোর মধ্যে অ্যাট্রাকশন ফোর্স কত হবে, তাহলে F, এই দুটোর মধ্যে অ্যাট্রাকশন ফোর্স তাহলে কত লিখবো এটাকে, কার মধ্যে, B আর P এর মধ্যে, তাহলে সেটা কত হবে 10। আচ্ছা, এখানে মাইক্রোকুলম যেটা আছে সে মাইক্রোকুলমটা আমি কনভার্ট করে নিই, মাইক্রোকুলমটা কত, 10 টু দি পাওয়ার -6। আচ্ছা, 10 মাইক্রোকুলম 10 কুলম ইকুয়াল 10 টু দি পাওয়ার -6, Q1 তাহলে Q2 বাই 4 পাই এপসাইলন নট আর স্কয়ার, এর দুটোর মধ্যে ডিসটেন্স কি, একই রকম ডিসটেন্স হলো x। তাহলে এবার কথা হলো যে তাহলে টোটাল এই যে আধানটা আছে সেই আধানটাকে টোটাল কতটা ফোর্স দিয়ে টানছে, তুমি বলবে যে দুটোকে অ্যাড করে দিতে হবে, কিন্তু কথা হলো যে ফোর্স তো আর স্কেলার কোয়ান্টিটি না যে ডিরেক্ট অ্যাড করে দিতে হবে, তাহলে এটা ফোর্স কি ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ভেক্টর অ্যালজেব্রাকে ফলো করে আমাকে অ্যাড করতে হবে। এবং তাহলে যদি এই দুটোকে বলি যে দুটো সেম ডিসটেন্স আছে এবং সেটা এখানে আছে, তাহলে মিডলের অ্যাঙ্গেলটা কতটা হবে, তো কথা হলো যে মিডলের অ্যাঙ্গেলটা অনেক যা কিছু হতে পারে, আমি ধরে নিচ্ছি মিডলের অ্যাঙ্গেলটা তোমাদের সুবিধার্থে ধরো 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, 45 ডিগ্রি বা 90 ডিগ্রি ধরে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, তাদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি যদি অ্যাঙ্গেল করে থাকে তাহলে এখানে যে ফোর্সটা কাজ করছে সেই ফোর্সটা তাহলে কোন দিকে কাজ করছে, এটা এইদিকে এটা এইদিকে, তাহলে আমাকে করতে হবে প্যারালোগ্রাম ড্র করে দিতে হবে, সামান্তরিক সূত্র, তাহলে রেজাল্টের ফোর্সটা কোন দিকে হবে, এদিকে হবে, পুরোটা হবে অবশ্য, যদি এখান থেকে এটা পুরোটা আমি ভেক্টর ধরি তাহলে এটা এখান থেকে এটা পুরোটা ড্র করা উচিত। তাহলে সেটা যদি রেজাল্টের ফোর্স হয় সেটার ভ্যালু যদি হয় F, তাহলে F এর ভ্যালু আমরা কি পাবো, F ইকুয়ালস টু রুট ওভার a স্কয়ার, তার মানে কত হচ্ছে F, আমাদের যে প্রথম যেহেতু করা আছে তার জন্য ভেঙে করাচ্ছি, a স্কয়ার b স্কয়ার, তাহলে এখানে a স্কয়ার এটা কোন হচ্ছে a স্কয়ার, এটা a স্কয়ার, b স্কয়ার মানে হচ্ছে F, এই ফোর্সটা তাহলে কত হচ্ছে F প্লাস F bp তার হোল স্কয়ার প্লাস 2a মানে হচ্ছে F ab, p মানে হচ্ছে F bp, সরি b না ab, তো cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মানে কত হয় 0 হয়, তাহলে এটা কি হবে, পুরো টার্মটা কত কেটে কত হয়ে যাবে 0 হবে, তাহলে কত হচ্ছে রুট ওভার F ab তার হোল স্কয়ার প্লাস
এফ ডিপি তারপর স্কোয়ার, এই পার্টটা কেটে জিরো হয়ে যাচ্ছে। তারপরে আমি ভ্যালু পুট করবো, ভ্যালু কত হচ্ছে 1/4πε0 কিউ, তাহলে যে ভ্যালুগুলো বেরিয়ে আসছে সেটা কত হচ্ছে কিউ 4πε0 এই স্কোয়ার, এই ভ্যালুগুলো বেরিয়ে আছে। তাহলে এখানে পড়ে থাকছে যেটা, আচ্ছা ইনটু 10⁻⁻6 বেরিয়ে আছে, তাহলে এখানে পড়ে থাকছে 6 তার হোল স্কোয়ার প্লাস এখানে পড়ে থাকছে 10 তার হোল স্কোয়ার। তাহলে এখানে ক্যালকুলেশন করলে যে ভ্যালুটা আসবে এটা হচ্ছে f ইকুয়াল টু, তার মানে যদি এটা ভেসে থাকতে হয় তার মানে কি নিচের দিকে যে গ্র্যাভিটেশনাল ফোর্স আছে সেটা কত mg, তাহলে mg এর সাথে ইকুয়াল করে আছে ব্যালেন্স সিচুয়েশনের জন্য, তাহলে কত হবে mg ইকুয়াল টু f। তাহলে m এর ভ্যালু হচ্ছে 5, g এর ভ্যালু আচ্ছা 5 গ্রাম আছে, তাহলে 10⁻⁻3, তাহলে কত হয়ে গেল কেজি তে চলে গেল। g এর ভ্যালু ধরে নিচ্ছি 10 ইকুয়ালস টু f, f এর ভ্যালু যেটা পেয়েছি q ইনটু 10⁻⁻6 4πε0 a স্কয়ার রুট ওভার 6 স্কয়ার প্লাস 10 স্কয়ার। এবার এখান থেকে যদি আমি ভ্যালুগুলো পুট করি তাহলে q এর ভ্যালুটা পেয়ে যাব, তাহলে q এর ভ্যালু আমি এখান থেকে পেয়ে যাব। যেমন আমি এটা পড়ালাম কিছুর জন্য তোমাদের যে কুলম্বস ল কোথায় অ্যাপ্লিকেশন হবে সেটা বোঝানোর জন্য। আচ্ছা তার আগে কথা হলো যে 1/4πε0 এর ভ্যালু কত হয় সেটা আমাদের জানতে হবে। আচ্ছা ε0 এর ভ্যালু কত হয় সেটা আমরা বের করব। তাহলে কুলম্বস লতে যে রিলেশনটা পেলাম সেটা কত f ফর ফ্রি স্পেস 1/4πε0 q1 q2 বাই r স্কয়ার। এপসাইলন টাকে আমি কি বললাম পারমিয়াবিলিটি ফর ফ্রি স্পেস, বাংলা হচ্ছে এটা পরবর্তী ধ্রুব তড়িৎ ভেদ্যতা, এবং সেটার ভ্যালু কত হয় 8.854 ইন্টু 10⁻⁻12। এবার কত হবে ডাইমেনশন ইউনিট লিখতে হবে তাহলে। আচ্ছা তাহলে এর ইউনিট এন্ড ডাইমেনশন লিখতে হবে, তাই তো? ইউনিট এন্ড ডাইমেনশনটা কি হবে পুরো এখান থেকে আমরা বের করে দেবো। আচ্ছা তাহলে প্রত্যেকবার বের করার দরকার নেই, আমরা এইভাবে মনে রাখলে আমরা বের হবে বেশি একবার শিখিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা বের করে নেবে। তাহলে f equals to 1/4πε0 q1 q2 by r স্কয়ার। আমার ডাইমেনশন লাগবে কত ε0 এর, তাহলে ε0 equals to কত পাচ্ছি q1 q2 by r স্কয়ার 4πf। তাহলে ε0 এর ডাইমেনশন আমার লাগবে, তাহলে কত হবে q1 এর ডাইমেনশন, q2 ডাইমেনশন, r স্কয়ার ডাইমেনশন, f এর ডাইমেনশন। সবগুলো ডাইমেনশন আমাদের অলরেডি জানা। এর আগে আমি বলেছি আধানের ডাইমেনশন কত হয় it, এটা ডাইমেনশন তাহলে কত হবে it, r স্কয়ার তাহলে হবে l স্কয়ার, ফোর্স তাহলে হবে mlt-2, তাহলে কত দাঁড়াচ্ছে i স্কয়ার p স্কয়ার, এখান থেকে l কি বলতে l⁻³ m-1, এটা উপরে গেলে t স্কয়ার, তাহলে হচ্ছে i স্কয়ার t⁴ l⁻³ m⁻1, তাহলে হচ্ছে এটা হচ্ছে তার ডাইমেনশন মাত্রা। আচ্ছা এবারে এর একক কি হবে, তাহলে একক আমরা এখান থেকে বের করে নিতে পারি। তাহলে এখান থেকে দেখো একক কি পাচ্ছি, তাহলে ε0 এর একক SI তে একক কত হচ্ছে, SI তে হচ্ছে কুলম্ব, তাহলে কুলম্ব মানে মিটার স্কয়ার, ফোর্স এর হচ্ছে নিউটন, তাহলে কি পাচ্ছি কুলম্ব স্কয়ার মিটার-2 নিউটন-1, তাহলে ইউনিট কি পেয়ে গেলাম কুলম্ব স্কয়ার মিটার-2 নিউটন-1। তাহলে ε0 এর ভ্যালু হলো, আচ্ছা এই ভ্যালুটা তোমাদের সবসময় মনে রাখতে হবে না, যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই ভ্যালুটা পুরোটা 1/4πε0। ভ্যালুগুলো সবগুলো যদি পুট করো 1/4πε0 এর ভ্যালু যেটা আমি লিখলাম, এই ভ্যালুটা যদি এখানে পুট করো এবং ক্যালকুলেটরে যদি তোমরা ইউজ করো তাহলে এটা পাবে 9 × 10⁹ এই ভ্যালুটা মনে রাখতে হবে। আমরা কি পাচ্ছি আমরা 1/4πε0 এর ভ্যালু হচ্ছে এটা
ভুল করে অনেক সময় যেটা ভুল হয়, মানে প্রবলেম করতে গেলে এরকম পাবে 1/4 পাই এপসিলন নট ইকুয়াল টু 1 কে ভুল করে 10 টু দি পাওয়ার এভাবে প্রুভ করে, কিন্তু এই ভ্যালুটা কিন্তু এটা না, কোনটা ভ্যালু 1/4 পাই ভ্যালু হচ্ছে 10 টু দি পাওয়ার 9, এই ভ্যালুটা কিন্তু না। তাহলে 1/4 পাই এপসিলন 0 ভ্যালু হচ্ছে 9 × 10 টু দি পাওয়ার 9, এই ভ্যালুটা মনে রাখবে, এই ভ্যালুটা আমার সময় কাজে লাগবে, তাই এই ভ্যালুটা মুখস্থ করে নেবে, ডাইমেনশন ইউনিট করে নেবে। আচ্ছা, এবার কথা হলো যে যদি যে পারমিয়াবিলিটি যখন করছি তাহলে পুরোটা আমি কমপ্লিট করি, পারমিয়াবিলিটি পুরো টপিকটা। যদি ফ্রি স্পেস হয় তাহলে সেটাকে আমরা কি দিয়ে লিখছি এপসাইলন নট এ, যদি ফ্রি স্পেস না হয় তাহলে সেটাকে কি দিয়ে লিখছি এপসাইলন এ। এবার কথা হলো কোন একটা মিডিয়ামে তড়িৎ ভেদ্যতা কত সেই ভ্যালুটা যদি আমি মুখস্থ রাখতে চাই, যেমন ফ্রি স্পেসের ক্ষেত্রে আমি যে ভ্যালুটা লিখলাম সেটা হলো 8.854 × 10 টু দি পাওয়ার -12, এটা অনেক বড় নাম্বার। আমি যদি বলি যে ওয়াটারের জলের তড়িৎ ভেদ্যতা বায়ু থেকে 80 গুণ বেশি, তাহলে এটা বলা সহজ না ওয়াটারের তড়িৎ ভেদ্যতা 80 × 8.854 × 10 টু দি পাওয়ার -12, এটা বলা সহজ। তুমি নিশ্চয় বলবে যে 80 গুণ বেশি, এটা বলা সহজ। তার জন্য আমরা করি কি, কোন মাধ্যমে তড়িৎ ভেদ্যতা কত হবে সেটাকে বায়ুর সাপেক্ষে বা ফ্রি স্পেসের সাপেক্ষে বলি। তাহলে বায়ুর সাপেক্ষে বা ফ্রি স্পেসের সাপেক্ষে যদি আমি বলি তাহলে সেটা কত গুণ সেটাকে বলবো, কত টাইমস সেটাকে বলবো। তার জন্য আমরা সেটাকে বলি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা মাধ্যমের পরবর্তী ধ্রুবক, সেটাকে বলছিলাম, সেটা আমরা কি দিয়ে লিখি, সেটা কি হয়, তাহলে ফ্রি যে কোনো মাধ্যমের পারমিয়াবিলিটি ডিভাইডেড বাই ফ্রি স্পেসের পারমিয়াবিলিটি দিয়ে আমরা ডিফাইন করি। এখান থেকে দেখতে পাচ্ছো, তাহলে যদি বলে মাধ্যমিক পরবর্তী ধ্রুবক কাকে, মাধ্যমিক পরবর্তী ধ্রুবক বলতে কি বুঝো, তাহলে কি লিখবে, কোন মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতার অনুপাতকে ওই মাধ্যমের পরবর্তী ধ্রুবক বলা হয়। এবং পরবর্তী ধ্রুবক কি হবে, যেহেতু দুটো সমজাতীয় রাশির অনুপাত তার জন্য এর একক কি হবে, তাহলে এটা কি হবে, তাহলে পরবর্তী ধ্রুবক একটি এককহীন, তাহলে এর কোনো একক হবে না, একরকম হবে ও মাত্রাহীন রাশি, তো মানে এর একক হবে না এবং তার কোনো মাত্রাও থাকবে না। আচ্ছা, বাংলাতে কোথাও বানান ভুল হলে সেটা চেক করে নেবে, কারণ বাংলা বানান ভুলবার লিখি। কি হচ্ছে তাহলে এটা পরবর্তী ধ্রুবক ভ্যালু হবে, প্রত্যেকটা মিডিয়ামের জন্য তাহলে নির্দিষ্ট ভ্যালু হবে, সিজিএস পদ্ধতিতে যা ভ্যালু হবে এসআই পদ্ধতিতে ভ্যালু তাহলে তাই হবে। যে সমস্ত রাশি মাত্রা এবং একক থাকে না সেই সমস্ত রাশি সিজিএস পদ্ধতিতে যা মান হয় এসআই, সিজিএস পদ্ধতিতে যদি অর্ডারের পরবর্তী ধ্রুবক 80 হয় তাহলে এসআই কত হবে, 80 হবে। আচ্ছা, তাহলে এবার কথা হলো, তাহলে আমি যদি যে যেটা লিখেছিলাম তাহলে অন্য কোনো মিডিয়ামের জন্য যে ফর্মুলাটা লিখেছিলাম 1/4 পাই এপসাইলন নট লিখেছিলাম না, অন্য কোনো মিডিয়ামের জন্য কত লিখেছিলাম, এপসাইলন q1 q2 বাই r²। এবার যদি সেটা যদি ফ্রি স্পেস, তাহলে আমি কি দেখো এখান থেকে শিখে পেয়েছি এপসাইলন সমান কত লিখতে পারি, or এপসাইলন ইকুয়ালস টু k ইনটু এপসাইলন নট। কেটা কি বললাম, মাধ্যমের পরবর্তী ধ্রুবক, আর এপসাইলন নটটা কি মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, এটা হচ্ছে যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তাহলে এখানে কত লিখতে পারি, 1/4 পাই এপসাইলন যা কত লিখতে পারি, k ইনটু এপসাইলন নট q1 এটা বাই r², তাহলে 1/4 পাই এপসাইলন নট 1/k q1 q2 বাই r²। তাহলে এই ভ্যালুটা তো আমরা জানি 9 × 10 টু দি পাওয়ার 9, k এর ভ্যালু আমাদের বলে দেবে এবং সেখান থেকে আমরা বের করতে হবে যে ফোর্স এর ভ্যালুটা কত হবে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছো যে যদি ফ্রি স্পেসে থাকে তাহলে k এর ভ্যালু কত হবে 1, এবং অন্য কোনো মিডিয়াম মাধ্যমে যদি যায় তাহলে k এর ভ্যালু কি হবে, পরিবর্তন হবে, কারণ ফ্রি স্পেসের ক্ষেত্রে 1 কেন হবে, তাহলে যদি বলে বায়ু মাধ্যমের পরবর্তী ধ্রুবকের ভ্যালু কত, তাহলে কত হবে, তাহলে বায়ু মাধ্যমের জন্য কত হবে, এপসাইলন ভ্যালু কত হবে, এপসাইলন 0 হবে, তাহলে k সমান কত হচ্ছে এপসাইলন বাই এপসাইলন নট, তাহলে এপসাইলন 0 বাই এপসাইলন 0, তাহলে কত হচ্ছে 1। বায়ু মাধ্যমের ক্ষেত্রে পরবর্তী ধ্রুবকের ভ্যালু কত হয়, 1 হয়, তাহলে এখান থেকে 1 বসে, তাহলে এই ভ্যালুটা পাবো 1/4 পাই এপসাইলন নট q1 q2 বাই r²। এবার যদি মাধ্যম চেঞ্জ করে দিই, তাহলে মাধ্যম যখনই চেঞ্জ করব তখন k এর ভ্যালু কত হবে, 1 এর থেকে সবসময় বড় হবে, তাহলে k এর ভ্যালু কখনো 1 এর থেকে ছোট হতে পারে না, তাহলে k এর ভ্যালু যদি 1 এর থেকে বড় হয় তাহলে f এর ভ্যালু পেয়ে যাবে, কমে যাবে। তাহলে যদি আমি দুটো আধানকে এরকম এতটা দূরত্বে আছে
তাদের মধ্যে যে আকর্ষণ বলটা আছে, বায়ুর মাধ্যমে যে আকর্ষণ বলটা আছে, সেই আধান দুটোকে এতটা দূরত্বে রেখে যদি জলের মাধ্যমে ডুবিয়ে দিই বা অন্য কোনো মাধ্যমে ডুবিয়ে দিই, তাহলে কি হবে, তাদের মধ্যে যে আকর্ষণ বলটা সেটা কত টাইম কমে যাবে, কে টাইমস ডিক্রিজ হয়ে যাবে। তার মানে কি, এই দুটোর মধ্যে যে দুটো পেন এতটা দূরত্বে আছে বায়ুর মাধ্যমে, এখন যা আকর্ষণ বল হবে, এই পেন দুটোকে এতটা ডিস্টেন্স রেখে যদি জলের মধ্যে ডুবিয়ে দিই, তাহলে আকর্ষণ বলটা কি থাকবে, ওটাই থাকবে কি থাকবে না, কতটা হবে, কে টাইমস কমে যাবে। কেটা কি, জলের ক্ষেত্রে যে কে এখানে যদি হয় 80, তাহলে 80 গুণ কমে যাবে। তাহলে আমি এখান থেকে বলতে পারি মাধ্যমিক পরবর্তী ধ্রুবকের আর একটা সময় লিখতে পারি। কি সময় লিখতে পারি তাহলে, শূন্য মাধ্যমে দুটো আধানের মধ্যে যে পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ বল বিদ্যমান, সেম দূরত্বে অবস্থিত ওই আধান দুটোকে অন্য কোনো মাধ্যমে রাখলে তাদের মধ্যে যে আকর্ষণ বল বিদ্যমান তার অনুপাতকে বলা হয় ওই মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক। এটাও আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা বললাম কুলম্বস ল, পরাবৈদ্যুতিক ধ্রুবক, কুলম্বস ল এর একটা অ্যাপ্লিকেশন, এবং সেখান থেকে এইটুকু পার্ট আমরা জানলাম।